আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটল দিয়ে খাসির মাংস রান্না। এছাড়াও ঈদে কী মশলা লাগবে সেগুলো তৈরি করে নিব, কারণ ঈদের আর বেশি দিন দেরি নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বাড়ির সবাই ভালো আছি। আমি প্রথমে দুপুরের রান্নাটা আগে করে নেওয়ার চেষ্টা করি, কারণ দেখা যাচ্ছে যে কাজ করতে করতে সময়ের আসলে কোনো জ্ঞান থাকে না, কারণ কাজের শেষ থাকে না, একটা করতে করতে আরেকটা কাজ বের হয়ে যায়। তো আমি মাংসটা রান্না করে নিব আগে। এর জন্য আমার আদা বাটা রসুন বাটার প্রয়োজন। আদা বাটা আছে কিন্তু রসুন বাটা নাই, এই কারণে আমি প্রথমে যে রসুনগুলো ছিলে রেখেছিলাম ঈদের জন্য সেটা আমি পেস্ট করে নিচ্ছি, আর এখান থেকে কিছু রসুন আমি মাংসেতে ইউজ করব। কিছুদিন আগে খাসির মাংস রান্না করার সময় একটা গুঁড়া মশলা ইউজ করেছিলাম এবং বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি মশলাটা তৈরি করে থাকি। যেহেতু আর 3-4 দিন পর কোরবানি ঈদ, তো মশলাগুলো আজকে তৈরি করে নিতে হবে, তাছাড়া আসলে দেরি হয়ে যাবে, কারণ আমি গ্রামের বাড়িতে যাব, সেখানেও অনেক কাজ আছে। পটলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে লবণ হলুদের গুঁড়া দিয়ে পটলগুলো মেখে নিব, নিয়ে সরিষার তেলে ভেজে নিব। আমার আসলে আরও অনেক আগে আমার এসব তৈরি করা হয়ে যেত, মানে মশলাগুলো করা, কিন্তু হঠাৎ মাঝখানে এই কিছুদিন আগে রাফসানের আব্বু পড়ে গিয়ে তার হাতটা ভেঙে ফেলছে। এই জন্য আসলে মনটা খুবই খারাপ, তো কাজ করতেও ভালো লাগছিল না। মানে আজকে জুলুম করে কাজ করা যাকে বলে সেটা করছি, কারণ মন চাইছেই না যে আসলে কোনো কিছু করি। পটলগুলো এই তো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় আর তেল ছিটকে না পড়ে আর সেদ্ধ হয়ে যাবে। এর মাঝে আমি মাংস ধুয়ে নিয়েছিলাম। মাংসগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে আমি আরেকটা প্লেটে নিচ্ছি। এই প্লেটে মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো, আর পটল ভাজা হয়ে গেলে তারপরে ওইখানে কষিয়ে রান্না করব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, ধনিয়া গুঁড়া, আর গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই প্লেটটা আরও একটু বড় নিতে হতো, কারণ মাংসের পরিমাণ বেশি ছিল, আর মশলা দেওয়ার পরে পরিমাণটা আরও বেড়ে গিয়েছে। মাখার সময় একটু বেশ সমস্যা হচ্ছিল। তো মনে মনে ভাবলাম যে না, এটাই আমার পরীক্ষা, দেখি কেমন আমি রাঁধুনি হয়েছি, এতটুকু জায়গার মধ্যে মাখাতে পারি কিনা। কিন্তু আসলে আমি ফেল করেছি, কারণ এই সাইডে ওই সাইডে পড়ে গিয়েছে। আসলে কি, রান্না করতে আসলে এত কিছু মেখে যায়, রান্না করার পরে মনে হয় 1 ঘন্টা ধরে শুধু থালা বাসনই পরিষ্কার করতে হয়। এই কারণে আসলে যতটা সম্ভব কম নোংরা করা যায় সেটা মনে করি, কিন্তু হয় না। মাখানো হয়ে গিয়েছে, আমি তেজপাতা দিয়েছিলাম না, এরপর 2টা তেজপাতা দিয়ে প্লেটে রেখে দিলাম। এই সাইডে পটলগুলো কিন্তু আমি ঢাকনাতে ঢেকে বেশ করে কড়া করে ভেজে নিয়েছি, কারণ পটল দিয়ে মাংস রান্না করলে কিন্তু পটলগুলো এইভাবে একদম কোড়া দাগ আসা পর্যন্ত ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। অনেকেই বলেন যে পটল দিয়ে মাংস রান্না করলে ভালো লাগে না। একটা কথা ভুনা মাংসের সঙ্গে অন্য কোনো মাংসের তুলনা করা যাবে না, কারণ পটল দিয়ে রান্না করলে একটা স্বাদ পাবেন আপনি, আলু দিয়ে রান্না করলে একটা স্বাদ, আর মাংস শুধু ঝোল করলে একটা স্বাদ, আর একদম ভুনা করলে একটা স্বাদ। আপনাকে বুঝতে হবে যে প্রতিটা রান্নারই ভিন্ন ভিন্ন টেস্ট, ঠিক আছে? সুতরাং আপনারা কখনোই কয়ের সঙ্গে খকে মিলাতে যাবেন না। এখন কথা পটলগুলো ভেজে তুলে নিয়েছি, আমি তারপরে মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল ইউজ করিনি, আমি মাংস ম্যারিনেট করার সময় তেল দিয়ে দিয়েছিলাম। দুপুরের জন্য রান্নাটা এখন এক এক করে কাজগুলো সেরে নিতে হবে, তাছাড়া রান্না করে তারপরে করব তাহলে অনেকটা বেজে যাবে। এমনি আজকে 5টা-6টা বেজে যাবে, আমি জানি, কাজ করতে করতে। তো আদা আমি জারে দিয়ে দিয়েছি, তারপরে পানি দিয়ে দিচ্ছি। এখন একদম পেস্ট করে নেব। কথাটা আপনারা যারা ইলেকট্রিক এইসব জিনিসপাতি ব্যবহার করেন, অনেক সময় দেখা যায় অনেকে বলেন নষ্ট হয়ে যায়। এগুলো জিনিস আসলে ব্যবহার করার একটা নিয়ম থাকে, সেটা কিছুক্ষণ পর পর বন্ধ করে রাখতে হবে। যেরকম আমি রসুন পেস্ট করে কিন্তু দীর্ঘ একটা সময় ব্রেক দিয়েছি, তারপরে আমি আবার আদা পেস্ট করতে গিয়েছি। এর মাঝে যদি আমি ব্রেকটা না দিয়ে সঙ্গে সঙ্গে আদা পেস্ট করতাম, এই দীর্ঘক্ষণ চলার জন্য কিন্তু মোটরটা গরম হয়ে পুড়ে যেত, আর আমাকে আবার এটা নিয়ে বাজারে ছুটতে হতো। তো এইসব কথা
প্রায় সবাই জানে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। আমি সবাইকে বলছি না, অনেকে আবার বলবেন যে আমি জ্ঞান দিচ্ছি। আসলে এগুলো জ্ঞান না, আমি চেষ্টা করি নতুন যারা তারা যদি কখনো আমার ভিডিও দেখে তাহলে যেন একটু উপকৃত হয়, এই জন্য আর কি। আমি মাংসটা কষানোর পরে সুন্দর করে পানি দিয়ে একদম জাল করে নিয়েছি। তারপরে হচ্ছে ভেজে রাখা পটলগুলো দিচ্ছি। আমার কিন্তু মাংসটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে। এ পর্যায়ে আমি হচ্ছে পটলগুলো দিয়ে দিয়েছি। তারপরে পটল আর মাংস একসঙ্গে আবার একটু রান্না করে নেব। তারপর ঝোলটা কমে আসলে রান্নাটা কিন্তু শেষ। এ পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংস হচ্ছে আমার একদম ফেভারিট একটা খাবার। মাংস রান্না দেখে আমার জিহ্বাতে পানি চলে আসছে, ঠিক আছে। কথা বলতে গেলেও কেমন জানি হচ্ছে। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আরেকটু ঝোলটা কমিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। এই তো এরকম ঝোল রেখেছি। এরকম ঝোল আসলে লাগবে, কারণ দেখা যাবে যে আরও 1-2টা জাল দিব খাওয়ার আগে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। এখন হচ্ছে মশলাপাতি গুছিয়ে নিতে হবে, মশলাপাতি করতে হবে। আমি প্রথমে যে হলুদ আছে এগুলো আগেকার আমার, তারপরে এই হলুদ এনেছে কুরবানি ঈদের জন্য, এগুলো আমি ঢেলে নিচ্ছি। যেহেতু বাড়িতে যাব এজন্য সব কিছু আসলে চাল থেকে ডাল, লবণ, তেল সব কিছু আমাকে প্যাকেট করে নিয়ে যেতে হবে, কারণ একার সংসার। আর সেগুলো আবার যদি রেখে যায়, দেখা যায় যে বাড়িতে যদি ধুয়ে রেখে আসি তাহলে আবার নষ্ট হয়ে যায়। এই কারণে হচ্ছে যে যা প্রয়োজন নিয়ে যাই, আবার সঙ্গে করে নিয়ে চলে আসি, কারণ সব সময় বাড়িতে আসলে যাওয়া হয় না, বছরে 3-4 বার যাই। ঝালের গুঁড়াটা একদম হাত পা মেখে গিয়েছে, তো ফ্লোরটাও পরিষ্কার করে নিব। আমি এই বয়ামের গাগুলো মুছে নিচ্ছি, কারণ অনেক মশলা লেগে আছে, গুঁড়া অনেক লেগে আছে। আর আজকে হচ্ছে হাত পা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে আমি জানি, কারণ যেদিন আমি এগুলো মশলা ঢালি কিংবা মশলা তৈরি করি সেদিন সারা দিন আমার হাত পা জ্বলে। আমি জানি এই সমস্যাটা শুধু আমার না, প্রায় সকলেরই এই সমস্যা। এখন হচ্ছে গরম মশলা তৈরি করব, এই কারণে একটা বড় ট্রে নিয়েছি, আর এতে বিভিন্ন রকমের মশলা দেব। আমি প্রথমে এলাচ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি দারচিনি। আজকে থেকে তো সরকারি ছুটি হয়তো মনে হয় শুরু হয়ে গিয়েছে, অনেকেই বাড়িতে চলে গিয়েছেন, আশেপাশে দেখেছি আমি। যারা হচ্ছে বাড়িতে যাচ্ছেন তাদের জন্য দোয়া রাখি, যাতে ভালোভাবে একদম আত্মীয় স্বজনের কাছে পৌঁছাতে পারে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালোভাবে ঈদ করতে পারি। আসলে ঈদটা এরকম চিন্তা করিনি যেরকম হচ্ছে হতে যাচ্ছে, কল্পনা করছি। কিন্তু আমরা আসলে সবসময় মনে মনে ভাবি যে হয়তো যে সামনের দিনটা আসবে সেটা যেন সবসময় ভালো হয়, কিন্তু এর মধ্যেও দুর্ঘটনা ঘটে যায়। তো সবাই সাবধানে থাকবেন, আপনার কিছু হলে কিন্তু পুরোটা ফ্যামিলি কষ্ট পাবে। আশা করি সবার ঈদ ভালো যাবে। এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমি বড় এলাচ কিংবা কালো ফল যেটা বলেন সেটা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি লবঙ্গ। এই লবঙ্গগুলো দেখতে কালো মনে হচ্ছে না? আমাদের গ্রামের বাড়িতে লবঙ্গের গাছ আছে। আমি হচ্ছে বাড়িতে গেলে আপনাদের সাথে শেয়ার করব। লবঙ্গ কিন্তু এরকম হয় না, দেখতে খুবই সুন্দর হয়। যখন গাছে ধরে থাকে একটা গোলাপি কালার আসে, দেখতে খুবই ভালো লাগে। তারপরে আমি হচ্ছে যে কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাগুলো এভাবে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু এখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী এগুলো কোনো কিছু দেইনি, কারণ অনেকে এগুলো দিয়ে মশলাটা তৈরি করে। মশলার তখন শাহি একটা ভাপ আসে। তো শাহি ভাপ আসলে আমার বাসায় আবার সবাই খায় না, কারণ শাহি ভাপ আসলে মাংসগুলো 1-2 পিসে খাওয়া হয়ে যায়। তো এই গন্ধটা আমার বাসায় আবার কেউ পছন্দ করে না। এজন্য একটা তাওয়া গরম করে মশলাগুলো এখন 2-3 ব্যাচে সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলাটা হচ্ছে তাওয়াতে ভাজার সময় এতটা মিষ্টি একটা সুন্দর গন্ধ বের হয়েছে, তো খুবই ভালো লাগে এই গন্ধটা আমার। এখন হচ্ছে জিরা ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি ট্রেতে মেলে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়, কিন্তু গরম গরম অনেকে করে, তখন দেখা যায় এই হলো মিক্সারগুলো ফেটে যায়। এটা হচ্ছে সাবধান থাকতে হবে, কারণ খুবই তাড়াতাড়ি করলে আসলে কোনো কাজই ভালো মতন হয় না। তো আমি দুইটাই খুব ঠান্ডা করে নিয়েছি, মানে উঁচু গরম এরকম অবস্থায় দিয়েছি, কারণ আমি যখন জিরাটা কিংবা মশলাগুলো মিক্সারে দিয়ে ব্লেন্ড করব তখন দেখা যাবে যে হচ্ছে এটা অনেক গরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে গরমে কিন্তু ধোঁয়া উঠছে, ঠিক আছে। তো এই জন্য গরম গরম দেওয়া যাবে না, তাহলে কিন্তু আরও গরম হয়ে ব্লাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে সতর্ক থাকতে হবে। আসলে প্রতিটা কাজে সতর্ক থাকতে হয়, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যায়।
আমি এইভাবে একটা পলিথিনে এভাবে গুঁড়া করে নিচ্ছি। আর এতটা গরম যে আমি এই মিক্সারটা ধরতেই পারছি না। ঠিক আছে? এই যে দেখেন এতটা গরম। আমি তো আসলে বোঝাতে পারছি না। যারা করে তারা তো অবশ্যই জানে। এখন হচ্ছে এভাবে আমি আরও ২-৩ ব্যাচে সবকিছু করে নিচ্ছি গুঁড়া। আমার জিরা গুঁড়াটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মশলা গুঁড়াটা করছি। এভাবে আমি আসলে পলিথিনে রেখে দিয়েছি। কারণ হচ্ছে দেখা যাবে যে গরম তো, গরম অবস্থায় আপনারা সবসময় মুখটা খুলে রাখবেন। না হলে কিন্তু এই যে এই গুঁড়াগুলা দোলা পেকে যাবে। আর আমি পলিথিনে রাখছি কারণ মশলাটা হচ্ছে অনেক পরিমাণে মশলা, যেটা দেখা যাবে আমি ৮-৯ মাস এমনি মানে চলে যাবে আমার। কুরবানি ঈদের পরে ৮-৯ মাস চলে যাবে। আমি এত পরিমাণ মশলা আমি গুঁড়া করেছি। কারণ যখন করি একবারে বেশি করে করি। আমার আসলে প্রতি মাসে গুঁড়া করতে আমার ভালো লাগে না। এভাবে পলিথিনে ধোয়ার কারণ হচ্ছে আমার যতটুক প্রয়োজন হবে আমি কৌটাতে এভাবে নেব, নিয়ে পলিথিনের মুখটা সুন্দর করে মেরে রেখে দেব। তাহলে যে ফ্লেভারটা আছে সেটা একদম ভালো থাকবে। মানে আমি ৮-৯ মাস ব্যবহার করলেও ফ্লেভারটা একটুকু নষ্ট হবে না। কারণ যতটুক প্রয়োজন হবে আমি মাসে, মাসে বের করে নেব। ঠিক আছে? এজন্য ছোট্ট একটা কৌটাতে এইভাবে বেড়ে নেবেন, নিয়ে তারপরে যতটুক গুঁড়া থাকবে সুন্দর করে পলিথিন দিয়ে মুড়ে আপনি এরকম বড় বক্সে করে রেখে দেবেন। এখানে হচ্ছে আমার রেগুলার ব্যবহার করার জন্য এগুলো বক্স জিরা আর হচ্ছে গরম মশলা তো একটু করে ছিল। তারপরে আমি একদম ফুল করে নিচ্ছি কারণ কুরবানি ঈদের জন্য এগুলো আমি নিয়ে যাব বাড়িতে। এজন্য একদম ভরে সুন্দর করে চামচগুলো রেখে দিচ্ছি। যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে একদিন ভালো একটা পর্যায়ে যাব আশা রাখছি। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।